আমাদের আমাদের বিবেক টিভি নামে যে ইউটিউব চ্যানেল, তার আজকে যাত্রা শুরু হচ্ছে। আমি জাপান থেকে পিয়ার প্লাসিড। আমাদের সাথে রয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিদেশ বিদেশ সম্পাদক রজত ভদ্রাজ মুখার্জি। ওনার সাথে আমাদের অল্প সময়ের জন্য কিছু তথ্য নিয়ে কথা বলবো। ওনার অভিজ্ঞতা থাকবে, যে তথ্যের মধ্যে থাকবে আমাদের বাংলাদেশ, ভারত এবং অন্যান্য বিষয়। আশা করি আমাদের মুখার্জি দা আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের সন্তুষ্ট করতে পারবেন। যদি আমাদের কোনো বিষয়ে আমরা ক্লিয়ার করতে না পারি, পরবর্তীতে আবার ওনাকে নিয়ে বসবো। আজকে আমাদের এই স্টুডিওতে এসেছেন মুখার্জি দা। আপনাকে নমস্কার। উম, নমস্কার। প্লাসিড টিভি পরিবারের সকলকে নমস্কার জানাই। একই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনাদের এই সুন্দর মঞ্চে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমার নাতি প্রতিম নাইম ভাইকে, যে সম্পর্কে আমার নাতি হয় এবং আমাকে দাদু বলে সম্বোধন করে। আমি মূলত তার অনুরোধেই আজকে এখানে এসে আপনাদের সাথে সময় কাটাচ্ছি। আপনাদের মাধ্যমে বিবেক টিভির প্রতিটি দর্শককে আমি অভিনন্দন জানাই এবং সবার জন্য অসংখ্য শুভকামনা, আগামী দিন যাতে খুব সুন্দর একটা রৌদ্র করোজ্জ্বল দিন হয়। দাদা। হ্যাঁ, ধন্যবাদ। আপনি তো ভারতের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত এবং হুম। বর্তমান ক্ষমতাসীন দলের একটা গুরুত্বপূর্ণ পদে আপনি বহাল। আপনার কাছে আমার জানার ইচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ হিসেবে আপনার দৃষ্টিতে বাংলাদেশকে কিভাবে দেখেন? খুব সুন্দর প্রশ্ন। প্রথম একটা ছোট্ট সংশোধন, আমরা পদ বলি না, আমরা বলি দায়িত্ব। দায়িত্ব, পদ আচ্ছা। বললে পদ বললে কোথাও গিয়ে মালিকানা টাইপের একটা ব্যাপার আর কি অনুরণিত হয়। আর ধন্যবাদ। দায়িত্ব মানে সেবক। আমি হ্যাঁ, দলের সেবক, আমি জনগণের সেবক, আমি আমার দেশের সেবক। এবার বাংলাদেশ নিয়ে যখন কথা বলতে হবে, তখন আপনাদের দর্শকদের জন্য আমি একটু আমার ছোট একটা ভূমিকা করে রাখি, আর তাহলে অবশ্যই। ওনারা আমার সাথে ভালো রিলেট করতে পারবেন। আমি ভারতীয় আমি ভারতীয় নাগরিক। 1950 সাল থেকে আমার পূর্বপুরুষেরা এদেশেই থাকেন, কিন্তু আমার শেকড়টা বাংলাদেশের মাটিতে গ্রথিত আছে। আমার 14 পুরুষের ভিটে মাটি, বসত ভিটে বরিশালের নলছিটি উপজেলায় ঝালকাঠি, সেখানে ভালো। 2 নম্বর কুশঙ্গল ইউনিয়ন। এই মানপাশা বাজার, জামুড়া গ্রাম, গুপ্তেরহাট, সরমহল, এসব নিয়ে আমাদের একটা উম ভীষণ বড় একটা জমিদারি ছিল। জমিদারি তো আগে সকলেরই ছিল, কিন্তু among those few, মানে জমিদার যাদের নাম রেকর্ডেড আছে সরকারি খাতায়, আমি তেমন একটা জমিদার পরিবারের বংশধর। এলাকার লোকেরা এখনো আমাদের মনে রেখেছেন, তারা মুখার্জিকে মুইজ্জাবাড়ি বলেন গ্রাম্য ভাষায়। তো মুজ্জাবাড়ি। বাংলাদেশ মুইজ্জাবাড়ি। তো বাংলাদেশের সাথে আমার একটা নাড়ির টান রয়ে গেছে। এবার দল আমাকে দায়িত্ব দিয়েছে বিদেশ বিভাগ। তো বিদেশ মানে পৃথিবীর সবকটা দেশই তো। পৃথিবীর মোস্ট অফ দ্য কান্ট্রিজে আমাদের একটা করে রিজিওনাল কোঅর্ডিনেটর আছেন, আর যারা সে দেশে আমাদের লাইক মাইন্ডেড লোকেদেরকে নিয়ে এক ছাতার তলায় এনে আমরা একসাথে কাজ করি। সেটা ইউএস বলুন, ইউকে বলুন, বা ইউরোপের অন্যান্য দেশ টেশ,
কানাডা, সব সব দেশেই আছে। কিন্তু বাংলাদেশ, যেহেতু আমার সাথে বাংলাদেশের একটা সুতীব্র নারীর টান, তো বাংলাদেশে আমি কোনো রিজিওনাল কোঅর্ডিনেটর নেইনি। বাংলাদেশটা আমি নিজেই ওভারসি করি সিন্স লাস্ট কাপল অফ ইয়ার্স। তাই বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আমি সম্যক ওয়াকিবহাল, খুব সামান্য হলেও আমার একটু জ্ঞানগম্যি আছে। এবার অনেকেই আমাদেরকে অভিযোগ করেন যে বিজেপি, আওয়ামী লীগের সাথে বিজেপির একটা খুব খুব আর কি অশুভ আতাত রয়েছে। এটা তো কানেক্টিভিটি হওয়া উচিত দেশ টু দেশ, সিটিজেন সিটিজেন টু সিটিজেন। অথচ বিজেপি আওয়ামী লীগকে কেন ব্যাকিং করে, এরকম একটা মানুষের মনে প্রচলিত ধারণা আছে। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এই ধারণাটা একটু ভেঙে দিতে বলবো না, একটু সংশোধন করতে চাই। আচ্ছা। দেখুন, আমরা কোনো দলের পক্ষে নই। আমরা বাংলাদেশের উন্নয়নের পক্ষে, আমরা বাংলাদেশের সমৃদ্ধির পক্ষে। আচ্ছা। যে দেশটা ভূমিষ্ঠ হয় ভারতের হাত ধরে 1971 সালে, সেই সময় যদি ভারতবর্ষ বাংলাদেশকে লিবারেট করার ক্ষেত্রে এগিয়ে না আসতো, তাহলে আজকে হয়তো ইতিহাসটা একটু অন্যভাবে লেখা হতো। ঠিক আছে? হুম। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটা হয়তো পাল্টে যেত, একটু অন্যভাবে লেখা হয়তো হয়তো ডেফার্ড হতো, পিছিয়ে যেত, বা হয়তো হতোই না। কোনোটাই হতে পারতো। কিন্তু থ্যাংক গড, গড ওয়াজ কাইন্ড এনাফ যে ইন্ডিয়া স্টুড বাই বাংলাদেশ, এবং বাংলাদেশ গট লিবারেটেড। নাও, একটা দেশ যখন আমাদের হাত ধরে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তখন ন্যাচারালি আমাদের, আমরা আমরা ডিপ্লোম্যাটিক ভাষায় বলবো যে বন্ধু রাষ্ট্র। কিন্তু প্র্যাকটিক্যালি ব্যাপারটা একটু ভেবে দেখুন, যে রাষ্ট্রটাকে আমরা জন্ম দিলাম, আমাদের 17,000 লোক আত্মাহুতি দিল, ঢাকার রাস্তায় যে এখনো চাপ চাপ রক্ত দেখা যায়, সেই রক্তে মুক্তিযোদ্ধার পাশাপাশি কিন্তু 17,000 ভারতীয় সেনার রক্তও আছে। এটা অস্বীকার করা যায় না। তো কাজেই বাংলাদেশের প্রতি ভারতের যে দুর্বলতা, এটা কিন্তু ভাষান্তরে বলতে গেলে এটা একটা অপত্য স্নেহ। কেমন? তো কাজেই এমন একটা প্রতিবেশী রাষ্ট্রে যখন দেখা যায় যে হঠাৎ করে আকাশে, শ্রাবণের আকাশে একটা কালো মেঘের ঘনঘটা, আকাশটা কালো হয়ে এসেছে, তখন কোথাও একটা ব্যথা আমাদেরও লাগে বই কি। তো সেই ব্যথায় আমরা ব্যথিত। আর আওয়ামী লীগকে সমর্থন, এটার অন্য কোনো কারণ নয়। মানে দেখুন, একটা ছোট্ট রাষ্ট্র যারা কৃষিতেও স্বয়ংসম্পূর্ণ নয়, আজও বাংলাদেশের 18 কোটি আমার ভাই বোনের ফুড বাস্কেট ভারতের বাজার। তো শিল্প বলতে সেই অর্থে কিছু নেই, অথচ টেক্সটাইলে বাংলাদেশ বিশ্বের 2য় স্থান অধিকার করে বসে আছে। তো এটার পেছনে মূল কারণ যে বাংলাদেশের দূরদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আজ থেকে 2 দশক আগে বুঝতে পেরেছিলেন যে নারী সশক্তিকরণই উন্নয়নের একমাত্র পন্থা হতে পারে। কারণ শারীরিক সক্ষমতার দিক থেকে পুরুষের থেকে নারীরা তো অপেক্ষাকৃত দুর্বল হন শারীরিক শক্তির দিক থেকে। তো সেই কারণে তাদের দৈনিক হাজিরাটাও একটু কম হয়। আবার টেক্সটাইলে যেহেতু আঙুলের কাজ, তো মেয়েদের হাত অনেক বেশি সুইফট হয়। তাহলে আমরা কি দেখলাম, যে কম খরচ, ম্যান্ডেজটা কমে এলো, প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে ফেললাম আমরা, এই করে কিন্তু আজকে বাংলাদেশ বিশ্বের 2য় স্থানে। তো যখন বিশ্বের মানচিত্রটা দেখবেন, এরকম ছোট্ট একটা রাষ্ট্র, তার একটা গৌরবোজ্জ্বল উপস্থিতি জলজল করতে থাকে মানুষের চোখে, দেখা যায় তার কিন্তু একমাত্র কারণ যে বাংলাদেশে একটা মেসি আছেন। আর মেসি থাকার কারণে গ্যালারিও ফুল হয়ে যায় আর ম্যাচটাও জেতে। তো সেই মেসির নাম জননেত্রী শেখ হাসিনা। তো কাজেই
আমি আমার কথা বলছি, দেশের কথা বলছি না। সে দায়িত্ব মানে সেই দায়িত্বও আমাকে দেওয়া হয়নি। আমি মুখপাত্রও নই বিদেশ বিভাগের। তা আমার মনে হয় যে বাংলাদেশের উন্নয়ন আর আওয়ামী লীগ সমার্থক, এই জন্য আমরা আওয়ামী লীগের প্রতি ইনক্লাইন্ড। আর আমি ব্যক্তিগতভাবে নেত্রীর প্রতি ভীষণ শ্রদ্ধাশীল। সবার মতো আমিও তাকে আপা বলেই সম্বোধন করি, কিন্তু তাকে আমি জানিয়েছি যে আপা, আমিও আপনাকে আপাই বলি যেহেতু এটাই প্রচলন, কিন্তু আমার চোখে কিন্তু আপনি মাতৃস্বরূপা, মা। আমি কিন্তু আপনাকে মায়ের চোখে দেখি। তো তার এই সহজ সরল অনাড়ম্বর জীবনযাত্রা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। তাই তার প্রতি আমি খুব শ্রদ্ধাশীল, দাদা। জি, ধন্যবাদ। আম, আমরা দ্বিতীয় প্রশ্নে আসি। আমি যতটুকু জানি আপনি বর্তমান যেই দায়িত্বে বহাল রয়েছেন, দীর্ঘদিন যাবৎ আপনার এই অবস্থান থেকে দায়িত্ব পালন করে আসছেন। হুম। তো আমার প্রশ্ন যে আপনাদের এই বিজেপি যে রাজনৈতিক সংগঠন বা দল, এর ভিতরে কাজ করতে গেলে বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবেলা হয়তো করতে হয় আপনাকে। সেই চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে মোকাবেলা করেন আমার একটু জানার ইচ্ছে। আচ্ছা দাদা, আজকে আপনি প্ল্যান করেই ফেলেছেন যে আমাকে খুব কঠিন কঠিন গুগলির সামনে ফেলবেন? হ্যাঁ। আম, ঠিক না। আপনি আমি আমি জানি আপনার কাছে এই প্রশ্নগুলো খুবই সহজ, এই জন্য আপনাকে প্রশ্ন করা হচ্ছে, এবং হ্যাঁ, হ্যাঁ, আপনার কিন্তু মাধ্যমে উত্তরগুলো পেলে অনেকেই হয়তো উপকৃত হবে, জানতে পারবে বিষয়গুলো। আ- এই জন্য আর কি। আমি আমি অবশ্যই উত্তর দেব। কিন্তু হ্যাঁ, দাদা, প্রশ্নকর্তা হিসেবে বা বোলার হিসেবে আপনার গুগলিকে সম্মান না জানিয়ে পারছি না। সো হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ইউ। ধন্যবাদ। হ্যাঁ, তো দাদা, উম, দলের সাথে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা 26 বছরের। মানে ইট অল স্টার্টেড সামটাইম ইন লম্বা সময়। 1990। হ্যাঁ, অনেকটাই অনেকটাই, ল- মানে হ্যাঁ, অ্যাপ্রোচিং 3 ডিকেডস, রাইট? হ্যাঁ, 26 বছর, সামটাইম ইন 1998। যে সময় অটল বিহারী বাজপেয়ীকে দেখে অনুপ্রাণিত হয়ে আহ, দলের কাজে আমি যোগদান করেছিলাম। তখন আমার বয়সও খুব কম ছিল, মাত্র 24-25 বছরের একজন তরুণ বলা যেতে পারে, নট ইভেন যুবক। তবে যেটা মূল প্রশ্ন যে কি করে ভেতরকার অভ্যন্তরীণ সমস্যাগুলোকে মোকাবিলা করা যায়, তা আমি বলি যে আপনি নিশ্চয়ই জানেন যে বিজেপি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল, হুম, সারা পৃথিবীর সবচেয়ে বড়। এই মুহূর্তে সদস্য সংখ্যা বিজেপির 18 কোটি, যেটা বিশ্বে আর কোনো রাজনৈতিক দলের নেই। এবং এই 18 কোটিটা শুধু মুখে বলা নয়, 18 কোটি নাম, তাদের অ্যাড্রেস সবকিছু রেকর্ডেড। ঠিক আছে, তো এটা একটা খুব বড় সংখ্যা। কিন্তু মজাটা কোথায়? আজকে ভারতের মতো পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে বিজেপি দলটা এত বছর ধরে কেন্দ্রে ক্ষমতাসীন, প্রায় 20টা রাজ্যে, আউট অফ 28, 20টা রাজ্যে আমরা শাসন করছি। বারবারই রিপিট হয়, যতবার নির্বাচন হয় আমরাই জিতি, আমরাই আমরাই ক্ষমতায় ফিরি, লোকে আমাদেরকেই ফিরিয়ে আনেন। তার মূল কারণ হচ্ছে বিজেপি অত্যন্ত একটা রেজিমেন্টেড দল। এবং এই দলটার মাথার ওপরে আমাদের, আমরা বলি, একটা পরিবার, আমাদের ওপরে একটা ফ্যামিলি আছে যাদের রাজনৈতিক পলিটিক্যাল উইং আমরা। তারা পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন, উম, অত্যন্ত ডিসিপ্লিনড, অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ একটা সংগঠন, যার অধীনে আমরা কাজ করি, যে আদর্শে আমরা অনুপ্রাণিত, যাদের মন্ত্রে আমরা দীক্ষিত, সেই সংঘ পরিবার আমাদের মাথার উপরে আছে। তো যখন সবকিছু, একটা গোটা পিরামিডটা যখন একটা খুব সিস্টেমেটিক্যালি ভাবে চলে না, তখন কোথাও কোনো সমস্যা হয় না। মানে সবকিছু এত সিস্টেমেটিক যে এখানে ব্যক্তিগত অভিমানের জায়গা নেই, কাঁদা ছোড়াছুড়ির কোনো জায়গা নেই। আমি চাইলে কারোর বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করতে পারবো না। আমি কারোর দিকে কাদা ছুঁড়তে পারবো না, কেউ আমার দিকে কাদা ছুঁড়তে পারবেন না। যদি কোনো অভাব অভিযোগ থেকে থাকে,
তাহলে আমাদের যিনি সুপিরিয়র তাকে খুব গোপনীয়তার সাথে জানাতে হবে যে আমার এটা এটা মনে হচ্ছে, এগুলো আমার ফাইন্ডিংস। সেটাও বলার একটা ওয়ে আছে, যে এটাই সঠিক আমরা বলতে পারি না, আমরা বলি যে এটা আমার ফাইন্ডিংস, আমার মনে হয়েছে, যদি একটু ভেবে দেখেন। তো আজকে বছরের পর বছর এই পলিসিতে চলছে বলে বিজেপি দীর্ঘদিন ধাড়ে ভাড়ে কলেবরে স্ফীত হচ্ছে, এবং আমাদের মধ্যে কোনো মতবিরোধ, কোনো দ্বৈরথ, কোনো ফাটল নেই। আগামী 50 বছরেও হবে না, কারণ আমরা একটা ফর্মুলায় আছি। যেমন a+b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা যেমন 100 বছর আগেও সত্য ছিল, আজও ধ্রুব সত্য, আগামী 100 বছর পরেও এটা সত্য হবে। একই রকম বিজেপি একটা ফর্মুলায় চলে। কাজেই আমার কোথাও মানিয়ে নিতে অসুবিধা হয়নি, আমি বলে না, কারোরই হয় না, দলটাই এমন। দাদা, আচ্ছা, ধন্যবাদ। আমি একটু ভিন্ন ধরনের প্রশ্ন করছি, সেটা হলো আপনাদের কেন্দ্রে আপনারা ক্ষমতায় আছেন, আই মিন বিজেপি এখন ক্ষমতায়। আপনি পশ্চিম বাংলার বাসিন্দা হিসেবে আপনি যেই ভূমিতে রাজনীতি করেন সেই ভূমির রাজনৈতিক আদর্শ আবার ভিন্ন। এখন যারা ক্ষমতায়, আপনার দৃষ্টিতে মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আপনি কিভাবে দেখেন? তাদের দীর্ঘ পথ চলায়, ক্ষমতা নিয়ে যে পথ চললেন, তাদের সার্থকতা বা ব্যর্থতা যদি কিছু থেকে থাকে, আপনি সেগুলিকে কিভাবে মূল্যায়ন করেন, একটু বলবেন প্লিজ। দাদা, একটা শাড়ির ভেতরে যখন অসংখ্য ছিদ্র হয়ে যায়, তখন সেটা আর শাড়ি থাকে না, সেটা মশারি হয়ে যায়। আচ্ছা। আর মশারির আর হ্যাঁ। মশারির ছিদ্র গোনা এ বড় দুঃসাধ্য কাজ, বুঝলেন? হ্যাঁ। তো তৃণমূল কংগ্রেসের খারাপ গুণ কি কি, এ প্রশ্ন যদি আমাকে করেন, তো এটা বড় বিড়ম্বনা আজকের দিনে আমার জন্য হয়ে যাবে। আর তাদের সবকিছুই খারাপ, তাদের কিছু ভালো নেই। যেমন আমরা হিন্দিতে বলি যে রুটি কাপড়া অর মাকান, মানে রুটি অর্থাৎ অন্ন, কাপড়া মানে বস্ত্র, মাকান মানে বাসস্থান। আজকে পশ্চিমবঙ্গের বাঙালিরা সব ক্ষেত্রেই ভীষণ উম, ভীষণ কষ্টকর একটা অসহায়তার মধ্যে দিয়ে দিন যাপন করছে। বেহাল স্বাস্থ্য। একসময় ভারতের শিল্পের রাজধানী ছিল পশ্চিমবঙ্গ বা আমাদের কলকাতা। কলকাতা। আজকে আজকে পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই, কোনো শিল্প নেই। মানে ওই শিল্প বলতে ওই দু চারটে চা বাগান, যেগুলো ক্ষুদ্র শিল্প। আর তো মমতা ব্যানার্জি প্রকাশ্যেই বলেন যে চপ বিক্রি করেন, অমুক করেন, চা বিক্রি করেন, পাঁপড় বিক্রি করেন। তো এই যদি আমাদের রাজেশ্বরীর মাইন্ডসেট হয়ে থাকে, এই যদি বঙ্গেশ্বরীর মাইন্ডসেট হয়ে থাকে, তাহলে এই রাজ্যটা উন্নতি করবে কোত্থেকে? তারপরে অ্যাপিসমেন্টের পলিটিক্স। উনি খুব ভালো অঙ্ক বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মানে মুসলিমরা, তারা মোরলেস 30%। এই 30%-এর 100% ভোটই উনি পান। তো তাহলে ওনার পক্ষে জয়টা খুব সহজ হয়ে যায়। কারণ জানেনই, বাংলাদেশেও একই ইকুয়েশন, ওই 35 থেকে 40% যে দল পাবে তারা জিতবে, তারা ক্ষমতায় আসবে। হুম। তো লাস্ট ইলেকশনেও আমরা 38% ভোট পেয়েছিলাম, কিন্তু 1-2% দিস ওয়ে দ্যাট ওয়ে হয় আমরা ক্ষমতায় আসতে পারিনি। আবার মমতা ব্যানার্জি বা তার পরিচালিত তৃণমূল ক্ষমতায় এসেছে, এবং যেটার পেছনে সবচেয়ে বড় ব্যাকবোন হয়ে দাঁড়ায়, ওনার মেরুদণ্ড হয়ে দাঁড়ায় মুসলিম ভোট, সংখ্যালঘু ভোট। উনি প্রকাশ্য দিবালোকে বলেওছেন যে গরু দুধ দেয় তার লাট সইতেই হয়। কিন্তু খুব খুব মানে বলতে গিয়ে আমি খুব খুব মানে হয়ে পড়ি, আমি আমি খুব বেদনা বিধুর হয়ে পড়ি যে মুসলিমরা আজ অব্দি বুঝলেন না যে এই মমতা ব্যানার্জির আমলেই কিন্তু তাদের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
শুধু আচ্ছা। শুধু ভাতা ভিক্ষায় যে 500 টাকার ভাতা পাচ্ছি, আর ওই মুয়াজ্জেম ভাতা, আর ওই ওই ইমাম ভাতা, এ দিয়ে তো উন্নয়ন হয় না। হয় না। আজকে আজকে আপনি বলুন 30% মুসলিম, তাহলে পশ্চিমবঙ্গে যদি 100টা ডাক্তার থাকে, তার 30 জন তো মুসলিম থাকতে হয় হিসেবে, তাই তো? থাকবে। হুম। 30 জন না হলেও সেটা 25 জন, 20 জন, হুম। 20টা এত বড় ইঞ্জিনিয়ারও থাকতে এত হয়। বড় সংখ্যা অবশ্যই আছে। 20টা ইঞ্জিনিয়ার থাকতে হয়। অ্যাটলিস্ট মোরারলেস 20 থেকে 25টা আইএএস আইপিএস থাকতে হয়। তারা কোথায়? মুসলিমরা কোথায়? কেন তারা এত দৈন্যদশা কাটাচ্ছে, যেখানে স্পেসে মানুষ চলে যাচ্ছে, চাঁদে ভারত গিয়ে নিজের পতাকা লাগিয়ে এসছে, সেখানে মুসলিমদের এত করুণ অবস্থা কেন? আর নিজের ভালো তো পাগলেও বোঝে, কোনো পাগলেও তো দেখবেন না গাড়ি চাপা পড়ে, হুম। কোনো মাতালেও গাড়ি চাপা পড়ে না, কারণ সে খুব ভালো জানে, হুম। তো সে বাপাস দিয়েই হাঁটে। অথচ দুর্ভাগ্য যে বাংলার মুসলিমরা বুঝতে পারছেন না। কিন্তু আজকে উত্তরপ্রদেশ বা অন্যান্য অনেক রাজ্যে মুসলিমরা বুঝতে পেরেছেন যে তাদের যদি একটা একটা যদি এক পার জায়গায় সংখ্যাগরিষ্ঠদের সাথে এক পার জায়গায় আনতে পারে কেউ, তাহলে সেটা নো ওয়ান আদার দ্যান নরেন্দ্র মোদীজি। ওটা মোদিজিই পারবেন। মোদিজিই বলেছেন যে তোমাদের এক হাতে আল কোরআন থাকবে, আরেক হাতে কম্পিউটারের মাউস মাউস থাকবে। তো সবকা সাথ সবকা বিকাশ, সবার সাথে সবার বিকাশ। কেন্দ্র সরকার তাদের যে প্রকল্পগুলো, আবাস যোজনা মানে সবাইকে বাড়ি দেওয়া, বা বাড়িতে বাড়িতে গ্যাস, গ্যাস চুলা, ফ্রি ইলেকট্রিসিটি, এখানে তো কোনো বাছবিচার নেই যে হিন্দু পাবে, মুসলিম পাবে না, ক্রিশ্চিয়ানরা কম পাবে, শিখরা আরো কম পাবে, তেমন তো কিছু নেই। যেভাবে লিস্ট আসে, যে নাম যেখানে থাকে সেভাবে তারা পান। তো যারা আজকের দিনে একটু শিক্ষিত মুসলিম, যারা একটু শিক্ষিত সংখ্যালঘু, তারা কিন্তু সুইচ ওভার করেছেন বিজেপির দিকে। তারা কিন্তু খুব স্পষ্ট দিবালোকের মতো দেখতে পাচ্ছেন যে আমাদেরকে যদি ভারতের উন্নয়নের সাথে সহযাত্রী হতে হয়, তাহলে বিজেপি ছাড়া গতি নেই। এই একটাই দল, ধর্মনিরপেক্ষ, পন্থ নিরপেক্ষ। কিন্তু পশ্চিমবঙ্গের মুসলিমরা এখনো বুঝে ওঠেননি। হয়তোবা বুঝে উঠবেন 26-এ। মমতা সরকার থাকবে না বলেই শোনা যাচ্ছে, দেওয়ালে কান পাতলেও শোনা যায়। তো তারপরে যখন উন্নয়ন দেখবেন মুসলিমরা, তখন হয়তো তাদের ঘুম ভাঙবে। তারা হয়তো ঠিকঠাক বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা মন্দ। তো আমার চোখে, যদি আপনি যেটা প্রশ্ন ছিল যে মমতা সরকারকে যদি মূল্যায়িত করতে হয় তাহলে কিভাবে করবেন, তো দাদা, টু বি অনেস্ট উইথ ফোল্ডেড হ্যান্ড, যে কম্বলের লোম বাছা সহজ কাজ নয়। কম্বলের লোম বাছা যায় না, কম্বলটা লোম দিয়েই তৈরি। লোন দিই তৈরি। হুম। হ্যাঁ দাদা। আচ্ছা। আম, একটু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের বাইরে যেতে চাচ্ছি। সেটা হলো, আমি ছাত্র জীবন থেকেই শুনে আসছি ভারতের সাথে চীনের সম্পর্ক একেবারেই বন্ধুত্ব সুলভ নয়, মানে ভালো নয়। এখন মানে বর্তমান সময়ে এসে চীনের সাথে ভারতের সম্পর্কটা কেমন বা কোন পর্যায়ে আছে? দেখুন, পাশাপাশি যখন দুটো মহাশক্তিধর রাষ্ট্র থাকে, তখন একটু অহিনকুল সম্পর্কটা হয়, এটাই স্বাভাবিক। ঠিক আছে, কারণ দুটো দেশেই প্রতিপক্ষ সম্পর্কে খুব ভীত থাকে। যেমন চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেডের যখন খেলা হয়, চোখ বন্ধ করে বলতে পারবেন না যে চেলসিই জিতবে কি হুম। ম্যানিউই জিতবে। দুটো হুম। দলই দুটো দলকে সমীহ করে, এবং ফলাফল যে কোনো কিছু হতে পারে। একটা সময় ছিল যখন আমাদের এখানে কংগ্রেসের গভর্নমেন্ট ছিল, অ্যাপিসমেন্টের গভর্নমেন্ট ছিল, যাদের নীতি, নেতা, আদর্শ, নীতি, নৈতিকতা কোনো কিছুই ছিল না। তো চীন এটা বিলক্ষণ বুঝতে পারতো। তো
তো তখন চীন, চীন তো ভূমি মাফিয়া আর ব্যবসায়ী দেশ, মানে হুম। বণিক সম্প্রদায়। বণিক। হুম। তো চীন আমাদের অল্প অল্প করে জমি আহ, প্রত্যেক 2-4 বছর অন্তর অন্তরই এখান থেকে ওখান থেকে খাবলা মেরে নিয়ে যেত। আর চাষ আমরা করতো। ঝামেলায় হ্যাঁ 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 হ্যাঁ, আগ্রাসন ছিল। হ্যাঁ। তো আমরা খুব বেশি ঝামেলায় জড়াতাম না এই মনে করে যে বাবা এত বড় পরাশক্তি, আবার যুদ্ধ মানে বিরাট ক্ষয়ক্ষতি, অনেক টাকা পয়সার, আমরা অর্থনৈতিক দিক থেকেও দুর্বল ছিলাম। তো এটা ছিল আজ থেকে 10-15 বছর আগেকার অবস্থান, কিন্তু উইথ দ্য প্যাসেজ অফ টাইম সময় পাল্টেছে, পরিস্থিতি পাল্টেছে। আজকে আমরা বিশ্বের হয় দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম পরাশক্তি। আপনি জানেন, এই তথ্য আমার নয়, এই তথ্য বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তো এবার 1 নম্বর তো ইউএস, দু হুম। নম্বরটাকে না, ধরুন হ্যাঁ আমরা তৃতীয়। 2 নম্বরটা যদি আমরা ধরে নিই রাশিয়া, যদি ধরে নিই তর্কের ধরে নেই। খাতিরে, হুম। হুম। তাহলে আমরা বা চায়না, আমরা দুজনের মধ্যে কেউ একজন তৃতীয়, কেউ একজন চতুর্থ। চতুর্থ। হ্যাঁ। তো দাদা, ফুটবলের বিশ্বকাপে যখন সেমিফাইনাল ম্যাচ হয়, যখন সেমিফাইনাল হয়, অর্থাৎ হাইয়েস্ট লেভেলের দুটো টিম যখন খেলতে নামছে, যে কেউ জিতে ফাইনালিস্ট হয়ে যেতে পারে, ফাইনালে চলে যেতে পারে। কিন্তু কেউ কি কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দেয়? দেয় না। তো আজকে যদি চীনের সাথে আমাদের যুদ্ধ হয়, বা যেগুলো আমরা বিগত দিনে যে ইনস্ট্যান্স গুলো দেখেছি, ইনস্ট্যান্সেস গুলো আপনি দেখেছি। যদি আপনি যদি যুদ্ধ হয় কথাটা বলছেন, মানে এমন কি কোনো সম্ভাবনা রয়েছে আপনি উম, মনে করেন? না না না, একেবারেই নেই, একেবারেই নেই, আমি আসছি, ব্যাখ্যায় আসছি। আচ্ছা। হ্যাঁ। তো আমরা আমরা রিসেন্ট পাস্টে দেখেছি যে নাথুলা পাস বলুন, উম, এই সমস্ত জায়গাগুলোতে যতবারই আর কি চীনের সাথে আমাদের হাতাহাতি হয়েছে, এর আগে আই এক্স্যাক্টলি মনে পড়ছে না জায়গাটা, এনিওয়ে আমাদের আচ্ছা। কুড়ি হুম। জন সেনাকে 20 জন সেনাকে চীনা সৈনিকরা মেরে ফেললো। তো তারা হ্যাঁ। কি অন্যায় করেছিল? ওই লড়াইটা হচ্ছিল লাঠিতে লাঠিতে, কিন্তু তারা লাঠির ভেতরে ওই খুকড়ি বেঁধে এনেছিল, যেটা লুকোনো ছিল। তো অতর্কিতে হামলা, আমাদের 20 জন সেনা মারা যায়। ঠিক পরের পরের দিন আমরা 250 জন চাইনিজ সেনাকে মেরে ফেলি। এবং হুম। চায়না তো তাদের দেশে তো ইন্টারন্যাশনাল মিডিয়ার প্রবেশ নিষেধ, জানেন তো, সবই জানেন, কোনো মিডিয়া হ্যাঁ। অ্যালাউড হয় না। তো চায়না খুব লুকোনোর চেষ্টা করেছিল, কিন্তু স্যাটেলাইটে এই ছবি চলে এসছে যে তাদেরকে মানে দে আর বিং বারিড, তাদের কবর দেওয়া হচ্ছে। আমরা হুম। 250 জনকে মেরেছি। তো এতে একটা বার্তা দুটো দেশের কাছেই খুব পরিষ্কার, যে ভারত আজকের দিনে কিন্তু সেই ভারত নেই যে ব্যাক আউট করে চলে যাবে। ভারত কিন্তু লড়াইটাই করবে। এবার আমরা জিততেও পারি, আমরা হারতেও পারি, আমি আচ্ছা। কেন চায়নাকে ছোট করব? আমি সেটা করব না। কিন্তু ওই সেই সেমিফাইনাল ম্যাচ, যে কোনো সময় যে কোনো দল, যার ভাগ্য ভালো একটা গোল দিয়ে দিল, সেই দলটা ফাইনালিস্ট হয়ে গেল, অন্য দলটা টুর্নামেন্ট থেকে সরে গেল। তো যে কোনো রেজাল্ট হতে পারে। আমরা যদি পরাজিতও হই, চায়নার যা কোলেটারাল ড্যামেজ হবে, তারা আর জীবনে ঘুরে দাঁড়াতে পারবে না, অন্তত আগামী 100 বছর। নাম্বার 1। নাম্বার 2, দেখেছেন তো যে ইউএস থেকে যে টেরিফ গুলো ইম্পোজ করা হচ্ছে, একশো হুম। চার পার্সেন্ট আর টেরিফ ইম্পোজ করা মানে টু বিগ এ পানিশমেন্ট। এটা হুম। একেবারেই মানে মানসিক অত্যাচার করা, যে বেটার টু সে কি তুমি আমার দেশে এসো না ব্যবসা করতে। তো হুম। চায়নার তো অর্থনীতিটা ডিপেন্ড করে ভারত আর ইউএস এর ওপরেই, দুটো বড় মার্কেট। এবার যখন ইউএস এর জন্য ডোর ক্লোজ করে দিচ্ছে, তাহলে চায়নার কাছে অপশন কি আছে? ভারত, 140 কোটি জনসংখ্যা, এবং সকলের হাতে একটা হুম। অ্যান্ড্রয়েড ফোন আছে ভারতে, রাইট? হুম। 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 এবং আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আপনি জানেন যে আমরা ইউকে কে ছাড়িয়ে আমরা অলরেডি চতুর্থ বৃহত্তম অর্থনীতি। হয়তো আগামী কয়েক মাসের মধ্যে উই আর গোয়িং টু বি ওয়ার্ল্ডস
লার্জেস্ট, থার্ড লার্জেস্ট ইকোনমি। হুম হুম। তো আমরাও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত সাবলীল, চায়নাও সাবলীল। এবার চায়নাকে বেঁচে থাকার জন্য ভারতের শরণাপন্ন হতে হবে। তো শুধুমাত্র খামোখা কেন ভারতের সাথে ঝামেলায় যাবে? কেউ কি নিজের লাইফ এত রিস্কে নিয়ে চলে যায়? কি ফলাফল হবে না হবে, ভারত কি ধ্বংস করে দেবে, কি করবে ওরা, কোথায়, মানে ক্ষতি তো হবে, ক্ষতি তো হবে হুম। বাবা। সেমিফাইনালের ম্যাচে তো উল্টো প্রতিপক্ষ তো আপনাকে ছেড়ে দেওয়ার জন্য মাঠে নামেনি, নামেননি। ওরা আপনাকে হারাতেই মাঠে নেমেছে। হুম। তারাও কিন্তু ফাইনালিস্টই হতে চায়। তো ভারত যদি যুদ্ধে নামে, তাহলে জেতার জন্য নামবে, ড্র করার জন্য নয়। তো বাংলাদেশের কাঁদুনিতে আর পাকিস্তানের কথায় কোনোদিনই ভারত চীন সেই অর্থে যুদ্ধ লাগবে না, ওই একটু খামচা খামচি ছাড়া। হুম কারণ দুটো দেশই জানে যে হোয়াট ইজ হোয়াট অ্যান্ড হু ইজ হু, আর হুম। ফলাফলটা কি হবে হলে। তো দ্যাট ইজ দ্য থিং। আর চায়না দেশটা তো আবহমান কাল ধরে আমাদের পাশেই আছে, তাই পাশেই, না? হ্যাঁ। তো সেই অর্থে বড় যুদ্ধ একেবারে ইতিহাসের পাতায় স্থান পেয়েছে কোথায় বলতে পারবেন? তেমন তো উল্লেখযোগ্য কিছু নেই। তো হুম। ডক্টর ইউনূস, উনি মনে করছেন যে উনি গিয়ে উনি ওইসব, ভদ্রলোকের বয়স হয়েছে আসলে, আমি এই আমাদের প্রসঙ্গটা বাড়িতেও আসতাম, প্রশ্ন, এই প্রসঙ্গে একটা প্রশ্ন আমার আছে অবশ্য। আচ্ছা বলুন, আপনি বলুন। হ্যাঁ, তো যাই হোক, উনি গিয়ে চায়নায় বলে আসলেন যে উই আর দ্য গার্ডিয়ান অফ ওশান, নট ইভেন হুম। সি, ওশান। তো উনি ভাবছেন যে আমি বলে আসলাম আর চায়না এটা বুঝে গেল। জিও পলিটিক্সটা এত সহজ নয়, হ্যাঁ, এত সহজ নয়। সহজবোধ্য বিষয় নয়। এর জন্য অনেক পড়াশোনা করার দরকার আছে, অনেক কিছু বুঝতে হয়। বাংলাদেশ থেকেই বিভিন্ন মানুষ ফোন করেন, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় থেকে। ফোন তো ধরি না, অচেনা নাম্বার, হোয়াটসঅ্যাপ মাঝে মধ্যে দেখে নি। তো আজকেও একজন লিখেছেন ভারতের আসলে সাহস নেই, ইসরায়েল তো করে দেখালো। আমি আর তাকে উত্তর দেইনি, আমি ভাবলাম যে কষ্টে আছে, যন্ত্রণায় আছে, মান হুম অভিমান তো থাকবেই, রাগ হুম। দুঃখ তো থাকবেই। তো উনি এমনটা বলতেই পারেন। কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে একটা ছোট্ট রাষ্ট্র বাংলাদেশ, আমাদের হাতে জন্ম নেওয়া, আমরা যদি ঝাঁপিয়ে পড়ি, মানে আমাদের রাজনাথ সিং জি, উনি নৌসেনা প্রধানকে জিজ্ঞেস করেছিলেন, হাউ মাচ টাইম উইল ইট টেক টু গ্র্যাব এন্টায়ার স্যালো এন্টায়ার বাংলাদেশ লাইক এ ট্যাবলেট। হুম গোটা বাংলাদেশটাকে ট্যাবলেটের মতো গিলে নিতে কতক্ষণ লাগবে? উনি বলেছিলেন 50 মিনিট। এটা কিন্তু দিন দশেক আগের কথা। হুম। তো এটা ছোট্ট রাষ্ট্র, এটা দেখতেও খারাপ লাগে না যে একটা বাঘ একটা বিড়ালের ওপরে ঝাঁপিয়ে পড়লো? এটা তো ঠিক না, তো আমরা সেই অ্যাঙ্গেলে ভাবছিও না। কিন্তু ডক্টর ইউনূস যে পথে সম্পর্কটাকে ড্রাইভ করছেন, তাতে যদি আগামী দিনে ভারত বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ আমরা দেখতে পাই, তাহলে খুব অবাক হওয়ার কিছু থাকবে না, দাদা। আমার পরবর্তী প্রশ্নের উত্তর আপনি ইতিমধ্যে অনেকটা দিয়ে ফেলছেন, তারপর আমি বলি যে আমাদের বিগত সরকার, উনি তার কৌশলের কারণে ভারত, চীন, রাশিয়া, যুক্তরাজ্যের সাথে একটা ব্যালেন্স করে চলছেন। হুট করে বর্তমান যে আম, এটাকে আমি কোনো বিশেষণ দেবো কিনা জানি না, এনিওয়ে, মানে ইউনূস সরকার এই সম্প্রতি যে চায়নার সাথে গিয়ে সরাসরি তাদের সাথে দরম মরম একটা ভাব গড়ে তোলার একটা আম, চেষ্টা করলেন, এটা কি আপনি বা ভারত সরকার কিভাবে নিচ্ছেন? গুরুত্বই দিচ্ছে না, কোনো গুরুত্ব নেই, ভারতের কাছে কোনো গুরুত্ব নেই। গুরুত্ব নেই। আমি, না না, আমি বাংলাদেশকে ছোট করছি না, আমি কিন্তু আলোচনার শুরুতেই আমি প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশটাই আমার দেশ। হুম আমার বাবা সেই মাটিতে জন্মগ্রহণ করেছেন। আর 5ই আগস্ট থেকে 12-13 আগস্ট অব্দি আমি কিন্তু দুটো চোখের পাতা এক করিনি। আপনি বলবেন যে বলেন কি দাদা, এটাও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমি 5ই আগস্ট থেকে 12-13 তারিখ অব্দি আমি চোখের পাতা এক করিনি।
আমি মোবাইলের ভালো হ্যান্ডসেটই ইউজ করি, অ্যাপেলের হ্যান্ডসেট ইউজ করি। আমার ফোন বারবার করে হ্যাং করে গেছে। প্রচুর কাজ করেছি সেদিন থেকে। ডে অ্যান্ড নাইট বাংলাদেশ নিয়ে কাজ করে চলেছি যতটুকু। আমি সামান্য মানুষ, আমার সামান্য ক্ষমতা, কিন্তু তবুও আমি আমার সামান্য ক্ষমতা দিয়ে যদি বাংলাদেশ ইস্যুর মতো একটা মহাসাগরে এক অঞ্জলি জল অর্ঘ্য দিতে পারি, তাহলে মনে হবে যে আমার এই জীবন কিছুটা সার্থক। অন্তত ওপর থেকে আমার বাবা আমাকে আশীর্বাদ করবেন, কারণ সেই মাটিতে আমার বাবা জন্ম নিয়েছিলেন। উনি নেই আর। তো তাই বাংলাদেশকে ছোট করব না, আমার নিজের বুকে লাগবে। যখন বাংলাদেশে কিছু উন্মত্ত যুবক, কিছু নেশাগ্রস্ত অশিক্ষিত মূর্খ যুবক যখন ভারতীয় জাতীয় পতাকার ওপর দিয়ে জুতো পরে পাড়িয়ে পাড়িয়ে যাতায়াত করছিল আর উল্লাস করছিল, হৃদয়ে একটা রক্তক্ষরণ হচ্ছিল। আমার বুকেও কিন্তু রোলার কোস্টার চলছিল। মনে হচ্ছিল যে রোলারে চাপা পড়ে গেছি, বুকের উপর দিয়ে রোলার চলছে। আমি এই সেন্টিমেন্ট গুলো বুঝি। তা আপনাদের যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা যখন হয়, তা আমি পারতপক্ষে উঠে দাঁড়াই, আমি সম্মান করি। যদিও এটা তো আমার রাষ্ট্রগান নয়, আমি তো ভারতীয় আজকের দিনে। ভারতীয়। হুম। তো বাংলাদেশকে ছোট করতে চাইছি না। ডক্টর ইউনূস একবার উনি ইউএস কে লাইন আপ করার চেষ্টা করছেন, একবার উনি রাশিয়াকে লাইন আপ করার চেষ্টা করছেন, একবার উনি চায়না চলে যাচ্ছেন, মাঝে কিছুদিন পাকিস্তানের সাথে একেবারে মানে বাহুলগ্ন হয়েছিলেন উনি। হ্যাঁ, গভীর বাহুলগ্ন হয়ে উনি ছিলেন, সেসব ছবি টবি দেখা গেছে। আমরা শুধুই হাসি, আমাদের হাসি পায়, তার বাইরে হুম। কিছু না। আমাদের কাছে এগুলো না দাড়ি কমা সেমিকোলন মাত্র। উনি, বলা উচিত না, বলছি, উনি কথায় কথায় ডে 1 থেকে আমাদের সেভেন সিস্টার্স নিয়ে উনি হুমকি দেওয়া শুরু করেছেন। ফ্রম দ্য বিগিনিং, মানে উনি ক্ষমতায় এসেই ফ্রম বলা শুরু। ডে 1, একদম রাইট ফ্রম দ্য ডে 1, হ্যাঁ। উনি সেভেন সিস্টার্স, চিকেন নেক, এগুলো নিয়ে আমাদেরকে খুব হুমকি ধামকি দিয়ে গেছেন। তো দাদা, 1971 সালে যখন আমরা বাংলাদেশকে লিবারেট করি, চিকেন নেকটা তো সেদিনও ছিল, ছিল। ছিল না? ছিল। আমরা আমরা কি চাইলে চিকেন স্নেকটাকে হাতির নেক করে নিতে পারতাম না? শুধু তাই নয়, আপনারা চাইলে, মানে ওই সময়কার সরকার চাইলে অনেক কিছুই করতে পারতো, এবার নিঃসন্দেহে। আপনি বলুন, এবার আপনি বলুন, আপনি একজন অত্যন্ত সিনিয়র মোস্ট জার্নালিস্ট, আপনি সুদূর জাপান থেকে বাংলাদেশের বিষয়গুলো কভার করছেন। বিশ্বের ইতিহাসে কখনো শুনেছেন যে একটা শক্তি, বড় শক্তি, একটা ছোট দেশকে লিবারেট করার পরে খালি হাতে ফিরে এসেছে? না, কোথাও তারা নেই। কিন্তু তারা কিন্তু অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তারা সেই দেশের 10% 15% মাটি কেটে নিয়েছে, রাইট? হুম। আমরা যখন বাংলাদেশকে লিবারেট করলাম, যখন বাংলাদেশ স্বাধীন হলো, তার ঠিক 4-5 দিনের মাথায় বঙ্গবন্ধু আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ফোন করে বললেন যে ম্যাডাম, আপনারা সেনা প্রত্যাহার করুন। হুম। আমরা দুদিনের মধ্যে বাংলাদেশের মাটি পুরো ভ্যাকেট করে দিয়েছিলাম, আমরা একটাও সেনা রাখিনি। আমরা কি হুম। চাইলে একটা এয়ার বেস করে রাখতে পারতাম না? অবশ্যই। আমরা কি আমরা কি চট্টগ্রামে একটা নেভাল বেস করে রাখতে পারতাম না? আমরা কি একটা আমরা কি একটা আর্মি বেস করে রাখতে পারতাম না? হুম, হতো। আমার আমার ভারতবাসী 17,000 মানুষের রক্ত যমুনার জলে লাল হয়নি? যমুনার যে রক্তরঞ্জিত জল সেদিনকার, তাতে কি আমাদের সেনাদের রক্ত ছিল না? ছিল। অবশ্যই বাংলাদেশের ছিল। মাটিতে যে চাপ 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 রক্ত যেগুলো জমে আছে, যা দেখে আপনাদের চোখ থেকে অশ্রুধারা নেমে পড়ে গাল বেয়ে, সেখানে আমাদের সেনার রক্ত নেই? তো হুম। কাজেই অনেক কথা আছে, বললে পরে তো এই ইন্টারভিউ প্রলংড হতে হতে হয়তো রাত হয়ে যাবে, মানুষ বিরক্ত হবেন, কিন্তু আমরা সেগুলো করিনি। তবে
ডিফারেন্স হচ্ছে যে সেদিন একটা বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশে, আর আজকে নেই। হেয়ার লাইজ হুম, দ্য ডিফারেন্স। তবে হ্যাঁ, দুধের স্বাদ ঘোলে মেটা। বঙ্গবন্ধু না থাকলেও শেখ হাসিনা আছেন, উনিই প্রধানমন্ত্রী, উনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই দুর্বৃত্ত, আমি সরকার বলি না, আমি শাসক বলি, এদের পরমায়ু আর কিছুদিন, আমার মনে হয় খুব বেশি দিন নয়। যে আমি দাদা। আপনাকে এই প্রশ্নের উত্তর আর ডিপে যাব না। আমি জানতে চাচ্ছি একটা বিষয়। আপনার কথার মধ্যে কোথাও যেন একটু কষ্ট আছে, যে আপনার রুট বাংলাদেশ, বরিশাল, ঝালকাঠি। তো এই কষ্টটার উত্তরটা আমি এইভাবে জানতে চাচ্ছি, আর প্রশ্নটা করছি একটু অন্যভাবে। আপনি এজ এ মানে বাংলাদেশি বাঙালি হিসেবে কষ্টটা অনুভব করছেন, না একজন হিন্দু নাগরিক হিসেবে করছেন? যদিও আমার প্রশ্নটা করা ঠিক হয়নি, কিন্তু আমার প্রশ্নটা চলে আসছে আর কি, কেন যেন আমি এটা ক্লিয়ার হতে চাই, এই কষ্টটা কেন আপনার মধ্যে এখনো, যেহেতু নিজেকে আপনি ভারতীয় বলছেন। হুম 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 হুম। দাদা, দুটো কষ্টই একইভাবে বিদ্যমান, ঠিক আছে? হুম, বাংলাদেশ ছেড়ে চলে আসা, কোটি কোটি টাকার ভূসম্পদ, এক 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 ইউএনও ভাই আমার, ইউএনও না, বিসিএস ক্যাডার, উনি এডুকেশনে আছেন। সে একবার আমাকে, উনি বলেছিলেন যে দাদা, আপনাদের যা সম্পত্তি সেটা 600 কোটি টাকা, বা আরো বেশি হতে পারে, সবটা তো খোঁজ পাইনি। তো হুম। 600 কোটি টাকা ইজ সামথিং ভেরি বিগ অ্যামাউন্ট। ইট সাউন্ডস ভেরি নাইস, ওকে, তো 600 কোটি টাকা বলতে এটা কি মানে 47, না 71, না বর্তমান কোন এটা সময়ের? এটা এই ফোনটা 2021-22-এর। না, এই অ্যামাউন্টটা কোন সনের কথা বলা হয়েছে, কোন সনের এই বাজেটটা, মানে হিসাবটা? 2022। আচ্ছা, ওকে, হ্যাঁ। 2022। সে বিসিএস ক্যাডার, তার বন্ধু বান্ধবরাই সেখানে ইউএনও, সেখানকার ইউএনও আশরাফুল জুপিটার, হুম, তার সাথেও আমার খুব সুসম্পর্ক। আমি তুমি তুমি করেই কথা বলি, উনি দাদা আপনি বলেন। তো এটা মানে বিরাট প্রভাব প্রতিপত্তি, সবকিছু ছেড়ে চলে আসে, এই দুঃখটা আছে। এবার আহ বাঙালি, এটা তো আমার একটা সত্তা। হুম, হুম, অবশ্যই আমার আরেকটা সত্তা, আমি হিন্দু, আমি সনাতনী। আর আমাকে বাংলাদেশের প্রচুর মানুষ ভালোবাসেন, অসংখ্য মানুষ, মানে বাংলাদেশের স্থানীয় নেতাদেরও যত ফ্যান ফলোয়িং নেই আমার মনে হয় যে আমার থাকতে পারে। থাকতে পারে। আর আমি 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 মুখোশ পরি না, আমি মুখোশ হুম, পরি না। আমি মুখোশ পরি না বলে আপনার চ্যানেলে কি ইন্টারভিউ দিলাম এটা আমাকে কালকে মনে রাখতে হবে না। আরেকটা চ্যানেলে যদি যাই তো আমার যেটা উত্তর সেমই থাকবে, চেঞ্জ হবে না। এর জন্য মনেও রাখতে হয় না, লিখেও রাখতে হয় না। হুম। তো আমি ধর্মনিরপেক্ষতা শব্দটায় বিশ্বাস রাখি না। রাখেন না? ধর্ম না না না, একদম রাখি না। আমি আচ্ছা, নিজেকে আমি ধর্মনিরপেক্ষ বলিও না, আমি শুধুই আচ্ছা, হিন্দু। আচ্ছা, দাদা, হ্যাঁ। ধর্ম নিরপেক্ষ কথাটা অর্থবহ নয়। এটা একটা হুম, অর্থহীন কথা। হুম, এটা হুম, একটা অর্থহীন কথা। নিরপেক্ষতা, এটা এটা নো ওয়ে ইট স্ট্যান্ডস, এটা স্ট্যান্ড করে না। হয় হুম, আপনি কোনো একটা ধর্মের অনুসারী, অথবা আপনি অ্যাথিস্ট, আপনি নাস্তিক। নাস্তিক, কিন্তু হ্যাঁ। ধর্ম নিরপেক্ষ কেমন কথা? এটার মানে হুম, কি? আপনি আমাকে বলেন, আপনি কোন পক্ষে? আপনি হিন্দু, আপনি মুসলিম, আপনি খ্রিস্টান, আপনি জৈনী, আপনি শিখ? ইউ ডোন্ট হুম, হ্যাভ এনি পার্টিকুলার আনসার, আপনি আমাকে বলতে পারবেন না। এগুলো ন্যাকামি, এগুলো মানুষকে বোকা বানানো। তাই বোকা বানান। কেউ এক্স্যাক্টলি, যদি হ্যাঁ। বলে যে রজতদা আপনি তো সাম্প্রদায়িক, হ্যাঁ হ্যাঁ আমি সাম্প্রদায়িক, কিন্তু ভুল বুঝবেন না। আমি হুম, নিজের ধর্ম পালন করি, আমি নিজের ধর্মাচরণ খুব নিষ্ঠার সাথে করি, আমি অন্য সব ধর্মকে শ্রদ্ধা করি। এই সুন্দর। ভারতে, এই ভারতে যদি আমার 100 জন বন্ধু থেকে থাকে, তাহলে নিদেন পক্ষে 40 জন মুসলিম। আমি 50-50 বলবো না, ওটা জল মেশানো হবে। কিন্তু 100 জনে 35 জন 40 জন আমার মুসলিম বন্ধু, তাদের সাথে সব রকমের হাসি ঠাট্টা তামাশা মশকরা সবকিছু হয়।
একেবারে সীমানা অতিক্রম করে। আচ্ছা। এতটাই এতটাই আমরা একে অপরের সাথে হরিহর আত্মা, এতটাই আমরা মিলেমিশে আছি। আমি যদি কালকে অসুস্থ হই, আমি আমি যদি কালকে নার্সিং হোমে অ্যাডমিটেড হই, আমাকে দেখতে যদি 50 জন আসে, তার মধ্যে 15 থেকে 20 জন মুসলিম থাকবে। হুম হুম। তারা আমার ওয়াইফকে বলে যাবে যে বৌদি চিন্তা করবেন না, রাত 2টোয় হলেও ফোন করবেন, দাদার ইতে নাম্বার আছে, প্রথম ফোনটা যেন আমি পাই, একদম ভয় পাবেন না। এইভাবেই বেঁচে আছি। হয়ে গেল তো, 52 বছর পার করে ফেললাম। হুম হুম। তা আমাকে কেউ পক্ষপাত দুষ্ট এমন কিছু বলে দাগিয়ে দেয় না। আমাকে লোকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে, কারণ আমি যা, আমি তা, আমি মুখোশ পড়ি না। আমি মুখোশ পড়ি না। আমি আমি প্রচুর প্রচুর আমার মুসলিম বন্ধুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি, চেয়ে খাই, এই চা খাওয়া, একটু মুড়ি চানাচুর অ্যারেঞ্জ কর, খিদে পেয়েছে, খাই। কিন্তু আমি ইফতার পার্টিতে যাই না, কারণ ইফতার একটা লং ড্রন একটা প্রসিডিওর। হুম হুম। সেই ভোরবেলা থেকে শুরু হয়, সূর্য ওঠার আগের থেকে। কি অসম্ভব আত্মত্যাগের মধ্যে দিয়ে আপনারা সারাটা দিন কাটান। হুম হুম। হুম। তারপরে সন্ধেবেলায় গিয়ে কোনো মন্ত্রোচ্চারণের, মানে আপনাদের ইবাদত, যেটা আপনাদের ইবাদত আমাদের পুজো, কোনো একটা মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে গিয়ে আপনারা ফার্স্ট ফার্স্টটাকে ব্রেক করেন এবং আপনারা কিছু খাবার গ্রহণ করেন। হুম হুম। দাদা, আমি সারাদিন 50 বার চা খেলাম, 100 বার জল খেলাম, আমি এটা করলাম, ওটা করলাম, একে গাল দিলাম, ওর সাথে ফাজলামি করলাম, চারটে খারাপ কথা বললাম, এইসব করে সন্ধেবেলায় ফটো তোলানোর জন্য একটা ফেজ টুপি পরে আর ন্যাকামি করে হাতটা এইভাবে করে বসে যেতে পারি না দাদা। হুম। আমি ইসলামের ফলোয়ার নই, কিন্তু কয়েকশো কোটি মানুষ আছে যারা ইসলামকে ফলো করেন। দে আর নট ফুলস। তারা বোকা না, তারা পাগল না। তারা কিছু পেয়েছে বলে কিন্তু এই ধর্মটাকে আজকে বছরের পর বছর ফলো করছে। আমি এত অপরাধ করব কেন? আমি এত পাপ করে আমি এত পাপ করে ইফতার করতে বসবো কেন? কালকে যদি আল্লাহর কাছ থেকে আমার উপরে কোনো খাড়া নেমে আসে, আপনি কি বাঁচাতে পারবেন? আপনি মোটেই কি না। দায় নেবেন যে হুম। রজতদার দোষ নেই, আমি ওনাকে ডেকে এনেছি ছবি তোলাতে? না। তো দাদা, এসব পাপ করি না, কিন্তু মনের দিক থেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, একটা গল্প বলি, হ্যাঁ, ছোট করে, রাত হয়েছে। হ্যাঁ। আমি একবার একটা মেডিকেল কলেজে গিয়েছিলাম। তো সেটা মূলত আর কি, সেখানে সব মানুষই ইসলাম ধর্মাবলম্বী। তো তাদের একেবারে সিইওর রুমে আমি বসে আছি। তো আরেকজন সিনিয়র এক্সিকিউটিভ এলেন। তো আমি সোফায় বসেছিলাম, গেস্টের জন্য যে সোফা থাকে। উনি টেবিলের সামনে গিয়ে বললেন যে, নামাজ পড়েছো? আমি বললাম, না, হয়নি তো। তো চলো পড়ে নি। হুম তো দুজনেই দুটো তোয়ালে পেতে তারা নামাজ পড়তে বসলেন। সোফায় আমি বসেছিলাম, আমি উঠে দাঁড়িয়ে গেলাম। তো আমাকে ইশারা করলেন, আরে নেই নেই, আপ बैठिए आप बैठिए। আমি বললাম, নেই নেই, হাম ঠিক है। অর্থাৎ হুম দুটো মানুষ, তিনি তার ধর্মাচরণ করছেন, আমি বসে থাকবো সোফায় হেলান দিয়ে, এটা কোথাও আমার বিবেকে গিয়ে বেঁধেছে। হুম আমি ততক্ষণ দাঁড়িয়ে থেকেছি যতক্ষণ ওনারা নামাজটা শেষ না করেছেন। হুম। এটা আমার ক্যারেক্টার। এর জন্য আমাকে মুখোশ পড়তে হয় না, আর এর জন্য আমাকে কেউ অপছন্দও করে না দাদা। আপনার এই ধর্ম নিয়ে কথা বলার প্রেক্ষিতে আমি আমার অতীত সম্পর্কে একটু বলি। স্কুল হুম, জীবনে, কলেজ জীবনে কিংবা পরবর্তী জীবনে আমরা হুম, একসাথে বন্ধু বান্ধব কখনো পুজোতে যেতাম, কখনো ঈদের অনুষ্ঠানে যেতাম, কখনো ক্রিসমাসের প্রোগ্রামে যেতাম, বৌদ্ধ পূর্ণিমা যেতাম। কিন্তু কেউ কখনো আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেনি যে ও হিন্দু, ও খ্রিস্টান, ও বৌদ্ধ, ও মুসলিম। হুম,
ইভেন আমি 1991 থেকে জাপান প্রবাসী, 34 বছর প্রায়। হুম হুম। জাপানে আসার পরেও আমাকে শুনতে হয়নি যে ও হিন্দু না মুসলিম না খ্রিস্টান, এ ধরনের শুনি। কিন্তু এই রিসেন্ট বিগত কয়েক বছর ধরে কারো সাথে পরিচয় হলে, যারা নতুন আসতেছে জাপানে, প্রথম প্রশ্নটাই করে, তুমি মুসলিম না? তুমি কি মুসলিম? তুমি হিন্দু না? তুমি কি হিন্দু? আইদার তুমি কি খ্রিস্টান? মানে এই যে প্রশ্নগুলো, মানে আমার পরিচয় যেন শুরু হয় এটা দিয়ে। আমি মানুষও না, বাঙালিও না, আমার পরিচয় যেন তারা জানতে চায় ধর্ম দিয়ে। এইটাকে আপনি কিভাবে দেখেন? এবং আমি খুব বিরক্ত সামাজিক বোধ করি সেটা। এটা সামাজিক অবক্ষয়, এটা সামাজিক অবক্ষয়। অবক্ষয়। একদম, এটা একদম অবক্ষয়, পাপে ডুবে যাচ্ছে আমাদের সমাজ। কেন এই শান্তিপূর্ণ সহাবস্থানের সমস্যা কোথায়? কোথায় সমস্যা? আপনি আমি এক পাড়ায় আছি, আমার পুজোর সময় আমি কালীবাড়িতে গেলাম, আপনার নামাজের সময় আপনি মসজিদে গেলেন, ফিরে আসলাম, একটু আপনার সাথে আমি হাসি ঠাট্টা তামাশা করলাম, বললাম চা খাওয়ান, আপনি বললেন রোজ তুমি আমার পয়সায় চা খাও, আজকে তুমি খাও, আর না তোমাকে হুম, খাওয়াতে হবে। দ্যাট ইজ দ্য লাইফ। এইভাবে বাঁচা উচিত। হ্যাঁ, শান্তিপূর্ণ সহাবস্থান নেই, তার কারণে ধর্মীয় আহ উগ্রবাদ, হ্যাঁ, ধর্মান্ধতা, মৌলবাদ। আমি বলছি না যে শুধু ইসলামেই আছে, সব ধর্মেই কম বেশি সব আছে, ধর্মেই ইসলামে হয়তো কম আর বেশি। তুলনামূলকভাবে একটু একটু বেশি। তো হুম, এই এই যে উগ্রতা, এই যে ধর্মান্ধতা, এই যে মৌলবাদ, এই যে আপনার আমার মধ্যে একটা বিভেদ তৈরি করা, যে বিভেদের কারণ এটা নয় যে আপনি লাল জামা পরেছেন আমি সবুজ জামা পরেছি, এইভাবে কিন্তু সেগ্রিগেশন হতে পারে, যে যারা রেড হ্যাঁ, তারা আলাদা লাইনে দাঁড়াও, যারা গ্রিন তারা আলাদা লাইনে দাঁড়াও। হুম, হুম, আপনার আর আমার মধ্যে ডিফারেন্সিয়েশন কি হচ্ছে? আপনি মুসলিম আমি হিন্দু। হুম। এটা এটা ভীষণভাবে কন্ডেম করি, এবং ইফ থিং গোজ অন লাইক দিস, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না, এই যে কেউ আপনি বাঁচাতে বললেন পারবে যে না। সামাজিক অবক্ষয়, এই অবক্ষয় থেকে আমাদের নিজেদের কিংবা আগামী প্রজন্মকে উত্তরণের পথটা কি? এ থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি? শান্তির জন্য যদি আমরা কাজ করি, সেটা কি হতে পারে? দাদা, মানবতা, মানবিকতা, এগুলোর ওপরে টিউটোরিয়াল দরকার। হুম, হুম, যদি স্কুলে কলেজে মাদ্রাসায় বা আপনাদের যেগুলো ধর্মীয় জালসা হয়, আলেম উলেমা, তারা বিভিন্ন অনুষ্ঠান দেখি, সেখানে যদি মানবতা, মানবিকতা, হ্যাঁ, এই বোধগুলো যদি, এই চেতনাগুলো যদি মানুষকে শেখানো হয় যে এইভাবেও বেঁচে থাকা যায় এবং এটাই তোমার ওয়ে অফ লিভিং হওয়া উচিত, তাহলে দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। জানেন, উম, হুম, হুম। আমি একটা সেটাই ভিডিও, বিশ্বাস। একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে ইসরায়েলের একটা বোমা প্যালেস্তাইনে এসে পড়লো, দুটো হাই রাইজ বিল্ডিং ছিল, ঝরঝর করে ভেঙে পড়লো, হুম, হুম। একটা ছোট্ট পুতুলের মতো একটা মেয়ে, বড় বাচ্চাটা। বড় চুল, একদম কি মিষ্টি বাচ্চাটা, আপনিও নিশ্চয়ই ভিডিওটা পেয়েছেন, ভাইরাল হ্যাঁ। ভিডিও। হুম, হুম, তো সুইট, তো চকলেটি, ও হুম, হাতে একটা বারবি ডল নিয়ে দৌড়ে যাচ্ছে, মানে দিশেহারা, তো দিশেহারা, আগুন ধোঁয়া গরম, হুম, কোথায় বাবা কোথায় মা, হয়তো বা দেখলো তাদের বডি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ওই 2-2.5 বছরের বাচ্চাটা বলছে আল্লাহ আল্লাহ, বলতে বলতে কাঁদতে কাঁদতে যাচ্ছে। দাদা, চোখের জল ধরে রাখতে পারিনি। হুম, মনে হয়েছিল যে মানে মোবাইলের স্ক্রিনটা ভেঙে বাচ্চাটাকে বের করে কোলে তুলে খুব চটকাই, খুব আদর করি, হুম। বাচ্চাটাকে মানুষ করি, যদি ওর বাবা মায়ের কিছু হয়ে গিয়ে থাকে। কেন করি আমরা এগুলো? কি লাভ? কি লাভ? কত জমি লাগে, কত টাকা লাগে, কত দেশ লাগে, কত মাটি লাগে, দাদা। এই অশিক্ষা সেটাই প্রশ্ন। হ্যাঁ। যতদিন না আমরা শিকড় থেকে তুলে ফেলতে পারছি, ততদিন কিন্তু পৃথিবীটা সুন্দর হবে না, পৃথিবীটা বাসযোগ্য হবে না। এই এরকমই চলবে। একবার আপনি আচ্ছা, আমরা আমাকে মারবেন, অনেক একবার আমি গভীরে আপনাকে চলে মারবো। গেলাম। আমরা মানে আমাদের আম, নির্ধারিত প্রশ্নের বাইরে চলে গেছি। এখন আমার বিষয় হলো
জানার ইচ্ছে, সেটা হলো বর্তমানে আপনার বিজেপির পররাষ্ট্রনীতি নিয়ে বিশেষ কিছু মহলে প্রশ্ন উঠেছে। এই ব্রিক্স নিয়ে আপনার মন্তব্য কি, বা এই ব্রিক্সের আগামী দিনগুলো কেমন হতে পারে, সম্ভাব্য কিছু বলুন। দেখুন, ব্রিক্সে আমাদের অবস্থান তো খুবই ভালো। বড় হুম, রাষ্ট্র হিসেবে তো আমরা আর চায়নাই আছি। শুধু একটা বিষয়, যে ইন্ডিয়া যেহেতু সবসময় নিউট্রাল স্টান্স নেয়, ব্রিক্স যে কারেন্সি প্রকাশ করার যে ইচ্ছেটা পোষণ করছে, প্রকাশ করেছে, ভারত এক্ষুনি তাতে হ্যাঁতে হ্যাঁ মেলায়নি। কারণ অকারণে কারো পায়ে পাড়া দিয়ে যুদ্ধে নামার কিন্তু এটার কোনো বাস্তবতা নেই, এটার কোনো যৌক্তিকতা নেই। তো ডলার যখন ইন্টারন্যাশনাল কারেন্সি হিসেবে ব্যবহার হচ্ছে সারা পৃথিবীতে, হ্যাঁ, কারেন্সি বাড়ুক। আমরা চাই যে আরো কারেন্সি আসুক, ইন্ডিয়াও নিজের কারেন্সিকে প্রমোট করছে, আমাদের কারেন্সিও অনেক দেশে এখন ইন্টারন্যাশনাল কারেন্সি হিসেবে অ্যাকসেপ্টেড হয়ে গেছে, তার মধ্যে আউট অফ হুইচ বাংলাদেশ ইজ ওয়ান, কাতার ইজ ওয়ান, এরকম অনেক দেশ আছে। বাকি রেস্ট অল আর ফাইন। উই আর দ্য ক্যাপ্টেন অফ ব্রিক্স। কারেন্সির জায়গাটাই শুধু আমরা এখনো ঐক্যমত্যে আসতে পারিনি, মানে ভারত সরকার এটা অকারণে এরকম পায়ে পা দিয়ে ঝামেলা করার পক্ষে না। না, আচ্ছা। বলুন আপনি দাদা। এই এই যে দীর্ঘ ২৬ বছর ধরে একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত, হুম হুম। একটা বিশেষ আদর্শে বিশ্বাসী, আপনি শুরুটা কিভাবে এই বিজেপির সাথে জড়ালেন? কারো কি ব্যক্তিগত কোনো আদর্শ থেকে, নাকি কারো অনুরোধে কিভাবে আসলেন, বা কিভাবে দীর্ঘ ২৬টি বছর এক নৌকায় চললেন বা এক ট্র্যাকে চললেন? স্বর্গীয় জগবন্ধু অধিকারী, উনি বিহার বলে ভারতে একটা রাজ্য আছে, সেই বিহার বিহার। বিধানসভায় একটা প্রলং পিরিয়ড, মোরলেস এ ডিকেড, হ্যাঁ, এক দশক কাল যাবত উনি ডেপুটি স্পিকার ছিলেন। হুম। আমার আত্মীয়, আমাদের সাথে পারিবারিক সম্পর্ক, এবং জগবন্ধু জেঠুর ভাই অশোক জেঠু, উনি আমাদের বাড়িতে প্রতিদিনই আসতেন। মানে সন্ধ্যাবেলার চা মুড়ি টিফিনটা আমাদের বাড়িতেই হতো, সেটা ডেলি, এক আধ দিন বাদ যেত। তো আমাদের বাড়িতে কিছু আহ হিন্দু মানুষ, যারা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে ভারতে গিয়ে যারা বাসা বেঁধেছিলেন, তেমন কিছু হিন্দু মানুষের জমায়েত হতো। আর চা করতে করতে, মুড়ি মাখতে মাখতে আমার মা খুব রাগারাগি করতেন, খুব চেঁচামেচি করতেন, মানে অনেক অনেক লাইটার নোট, অনেক লাইটার নোট। হুম। এই করতে করতেই এই অশোক জেঠু, জগবন্ধু জেঠু, এগুলো করে একটু একটু করে এইসব আলোচনা শুনে শুনে ছোটবেলায় তো বইয়ে মন থাকতো না, অন্যগুলোতে বেশি মন থাকতো। হয়তো পড়ার আছিলায় বই খুলে বসে আছি, কিন্তু শুনছি অশোক জেঠু কি বলছে, বাবা কি বলছেন। আমার নিজের পিসে মশাই রণবিহারী মুখোপাধ্যায়, তুলসী বাবু, উনি বিশ্ব হিন্দু পরিষদের একজন ফাউন্ডার মেম্বার। আচ্ছা। তো প্রথম যেটা শিক্ষা লাভ, প্রাথমিক শিক্ষাটা কিন্তু আমার বাড়ির থেকেই হয়েছে। তারপরে এগুলো জ্বালা ধরিয়েছে। এই যে একটু আগে আপনি প্রশ্নটা করেছিলেন আমাকে, যে বাংলাদেশ ছেড়ে আসায় আপনার অভিমানটা কি বাঙালি হিসেবে না হিন্দু হিসেবে? দুটোই, দুটোই। বাংলাদেশ ছাড়ার মূল কারণ ছিল আমরা হিন্দু ছিলাম, আদারওয়াইজ তো কোনো প্রবলেম ছিল না। ছিল না। আমাদের পরিবারের একটা সাংঘাতিক লেভেলের গ্রহণযোগ্যতা ছিল, আপনি বাংলাদেশের মানুষ। আমি আমি মঙ্গল গ্রহে যেতে বলছি না, বা অনেকেই শুনছেন, হুম হুম। বরিশালের এই অঞ্চলে মানপাশা বাজারের ওখানে গিয়ে মৈজাবাড়ি, জমিদার বাড়ি কেমন ছিল জানলে লোকে ধন্য ধন্য প্রশংসা করে। কিন্তু রাতের অন্ধকারে আমার ঠাকুরদাকে, আমার বাবার 1 বছর বয়স, কোলে নিয়ে, এবং আর জ্যাঠারা ছিলেন তাদেরকে নিয়ে, নদী পার করে কচুরি পানা গায়ে মেখে ইত্যাদি অনেক কিছু করে চলে আসতে হয়। তারপরে ঠাকুমার কাছ থেকে গল্প শোনা, আমাগো জমি আছিল, আমাগো পুকুর আছিল, আমাগো আম বাগান আছিল, গরু আছিল, কড়াইতে দুধ জাল হইতো, সেই কড়াই, মানে ওই উনুন কখনো বন্ধ হতো না, আর লোহার বড় বড় কড়াইতে নাকি দুধ জাল হতো, কি কি সব এসব শোনা।
দেখুন, হুম হুম খারাপ তো লাগে, খারাপ তো লাগে। আজকে হুম আহ, আজকে ওই ওই দিন ছেড়ে গরুগুলোও থেকে গেল, কড়াইটাও থেকে গেল, চুলাটাও থেকে গেল, বাড়িটাও থেকে গেল, জমিটাও থেকে গেল। আর আজকে আমরা 60 টাকা 80 টাকা লিটার দিয়ে 1 লিটার দুধ কিনি, এবং ওই 1 লিটার দুধ 2 লিটারই কেনার ক্ষমতা আছে। হুম হুম। জীবনে আর ওই দিনটা ফিরে আসবে না যে বাড়ির নিচে লোহার কড়াইতে দুধ জাল হচ্ছে, আর হয়েই আসবে না। চলেছে, ওটা আর কড়াই কড়াই নামবে না, এটা আসবে না। তো এর থেকে তো একটা জ্বালা ধরেছে দাদা, অস্বীকার করি কি করে। কিন্তু হুম হুম তাও ভেবে নিয়েছিলাম যে না না, এ তো ভূমিদস্যুদের কাজ, এ তো সব দেশেই থাকে, ভারতেও আছে, রোজই আকছার শুনছি এরকম, এই জমি দুবার বিক্রি হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, উনি খুন হয়ে গেছে, উনি পলাতক, একই জমি 3বার বিক্রি করে, এইসব তো, এইসব গল্প আমরা রোজ শুনি। তো তখন আমার মনে হয়েছিল যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, ভূমিদস্যুদের কাজ। কিন্তু 5ই আগস্ট ইস্তক যখন দেখলাম যে বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলা হচ্ছে, তার উপরে ইউরিনেট করা হচ্ছে, তখন কিন্তু আমার নিজের জাতির প্রতি একটা ঘৃণাই ধরেছে। একজন অশীতিপর বৃদ্ধা মাতৃসমা, তিনি প্রায় অ্যাপ্রোচিং 78 বছর তার বয়স। একটা, আপনি বলুন তো, আমাদের কার বাড়িতে মা, ঠাকুমা, পিসি, মাসি, খালা, বুয়া, কার বাড়িতে নেই? একটা সবারই আছে। 80 বছরের বৃদ্ধার অন্তর্বাস নিয়ে উল্লাস করতে হয়? এই হুম জাতি আমরা, এতটা অধঃপতন। তো যে জাতির এতটা নৈতিক অধঃপতন ঘটেছে, যারা নীতি নৈতিকতাকে যমুনা বক্ষে বিসর্জন দিয়ে বসে আছে, তাদের পতন তো অনিবার্য দাদা। কে আটকাবে? কে হুম আটকাবে? কান ধরে ক্ষমা চাওয়া উচিত শেখ হাসিনার কাছে। কাছে হয়তো যাওয়ার সুযোগ থাকবে না, কিন্তু যারা যারা এই অপরাধে শরিক হয়েছে, তাদের কান ধরে ক্ষমা চাওয়া উচিত আল্লাহর কাছে, যে খুব ভুল করে ফেলেছি, পারলে মার্জনা করো, মাকে অপমান করেছি। আমাদেরও জাতির জনক মহাত্মা গান্ধী, উনি কংগ্রেস দলের একজন স্রষ্টা ছিলেন। আমি সেই ফিলোসফিকে সাবস্ক্রাইব করি না, কিন্তু তা বলে কি গান্ধীজিকে জাতির পিতা মনে করি না? গান্ধীজির জন্মদিনে তার প্রতিকৃতিতে মাল্যার্পণ করি না? পুষ্প হুম প্রদান করি না? আমাকে কি দল থেকে বারণ করা হয়? আমাদের প্রধানমন্ত্রী মোদিজি, উনি কি গান্ধীজির পায়ে ফুল দেন না? হুম তো দেখুন, রাজনৈতিক মতাদর্শ, এটা অল টুগেদার ইজ এ ডিফারেন্ট বল গেম। একটা দক্ষিণ পন্থা, একটা উত্তর পন্থা, একটা পূর্ব পন্থা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। হুম হুম কিন্তু মানুষ হিসেবে আমাদের এত অধঃপতন হবে কেন? এ দায় কার? এ দায় কার? করা যায়? ভাবা যায়? কি আনন্দ একটা 80 বছরের মহিলার বস্ত্র নিয়ে এরকম ফাজলামি করার, আর তাকিয়ে এটা দেখা খুব ক্যামেরা দুঃখজনক উঠছে নাকি, ঘটনা এটা। ছবি উঠছে নাকি। হ্যাঁ। লজ্জায় মরে যেতে ইচ্ছে করে, লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। আমি এই এই মানুষগুলোকে ক্ষমা করতে পারবো না কখনো। রাজনৈতিক মতবিরোধ থাকবে, আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, আরো XYZ অনেক দল আসবে, কোথাও কোনো অসুবিধা নেই। গণতন্ত্রের সৌন্দর্যই তো বহুত্ববাদ, প্লুরালিজম। তো অবশ্যই হ্যাঁ। অনেক দল থাকবে, অনেক মতাদর্শ থাকবে, অনেক বক্তব্য থাকবে, সবারটা শুনবো, যেটা পছন্দ হবে সেটা গ্রহণ করব। কিন্তু এই নোংরামির কোনো মানে হয় না। মমতা ব্যানার্জি, তিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি পোলস অ্যাপার্ট দাঁড়িয়ে, একটু আগেই তাকে নিয়ে প্রশ্ন করলেন, আমি একটাও ভালো কথা বলিনি, ভালো কথা বলার মতো উনি কিছু করেন উনি। হুম কিন্তু আমার সামনে যদি মমতাকে কেউ অসম্মান করে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। হুম। মমতার বয়স আর আমার মায়ের বয়সে খুব একটা পার্থক্য নেই। আচ্ছা। তো কাজেই, মানে আমার মা একটু বড়, 7-8 বছরের বড়, হুম হুম কিন্তু
উনি মুখ্যমন্ত্রী, উনি আমার মা না হলেও মাসি তো বটেই। ওটা হুম তো কাজেই তাকে নিয়ে এরকম কেউ ছ্যাবলামি ফাজলামি করলে আমাদের মহিলা মোর্চার মেয়েরা ছিঁড়ে ফেলে দেবে। হুম আমাদের মহিলা মোর্চার মহিলারা, বিজেপি মহিলা মোর্চার, তারা ছিঁড়ে ফেলবে। এই জন্য বিজেপি ইজ পার্টি উইথ এ ডিফারেন্স। এই জন্য আমরা পৃথিবীর সবচেয়ে বড় পার্টি। আমরা দাদা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের প্রশ্ন করার অনেক ছিল, কিন্তু সময়ের কারণে রাত অনেক হয়ে গেছে। আপনি জানেন আমি জাপানে আছি এখন। হুম রাত হুম। বাজে পৌনে ৩টা, রাত বাজে পৌনে ৩টা। ঢাকা ও থেকে মাই অনেকে, গড। হ্যাঁ, ঢাকা থেকে অনেকে নোটিস করছে বারবার যে সংক্ষেপ করি। সর্বশেষ একটা বিষয় শুধু জানতে চাচ্ছি, তারপরে আমি শেষ করব। আম, আপনি যেহেতু ২৬ বছর ধরে রাজনীতি সাথে জড়িত বা রাজনীতি করছেন, ভালো একটা দায়িত্বে আছেন। তো আপনার ভুল হতে পারে, কাজ করতে গেলে সবারই ভুল ভুল হয়। আমার ভুল হয়, আপনার হয়, সবারই হয়। আমরা ভুলের ঊর্ধ্বে নয়। সেক্ষেত্রে ভুলের সমালোচনাটা আপনি কিভাবে নেন বা কিভাবে আপনি এটাকে দেখেন দেখুন, শুধু ভুলেরই না, যে কোনো গঠনমূলক যে কোনো কাজে? সমালোচনা, যে কোনো গঠনমূলক সমালোচনা শিরোধার্য। শুধু হুম রাজনীতিবিদ বলে নয়, যে কোনো প্রফেশনাল, উনি ডাক্তার হতে পারেন, উনি উনি ইঞ্জিনিয়ার হতে পারেন, উনি ফিল্ম লাইনের কেউ হতে পারেন, প্লেয়ার হতে পারেন। সমালোচনা কিন্তু একটা পেশাদার মানুষকে তার পেশাদারিত্বকে পরিপূর্ণ করে। সুন্দর আমার করে, ভুল মানে যদি মার্জিত করে। মার্জিত করে, রুচিশীল করে। আপনি যদি আমার ভুলটা ধরিয়ে না দেন, আজকে আপনার সাথে কথা বলতে গিয়ে আমি কিছু ভুল বলে ফেললাম কিনা, নিশ্চয়ই আমার হায়ার লিডারশিপও কেউ শুনছেন। আমি দু চারজনকে জানিয়েছি, নিশ্চয়ই শুনছেন। আমার কোথাও ভুল হলে তো এটা তার নৈতিক দায়িত্ব, উনি আমাকে ধরিয়ে দেবেন। হুম হুম আর একেবারে একেবারে অনুগত শিষ্য হিসেবে এটা আমার কর্তব্য সেটাকে শিরোধার্য হিসেবে গ্রহণ করা, সেখান থেকে শিক্ষা নেওয়া। উনি আমার চেয়ে রাজনীতিটা ভালো বোঝেন, উনি বেশি বোঝেন, আরো দীর্ঘদিন ধরে আছেন বলেই তো উনি আমার নেতা, হুম হুম আমি তার সহকারী, তাই না? তো কাজেই ইগোর কোনো জায়গা নেই, সমালোচনা ওয়েলকাম। মন্দিরের বাইরে যেমন আমরা চটি জুতো খুলে যাই, একই রকম প্রফেশনাল ফিল্ডে যখন কেউ আসে, সেটা রাজনীতি হোক বা অন্য কিছু, ইগোটাকে বাড়িতে রেখে বেরোতে হয়। আমি সেই পথের রাজু পথিক। দাদা, দাদা ওই সবাই হ্যাঁ, বলছে তাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর চাইছে তারা। তো আপনি কি প্রশ্নগুলোর উত্তর দিতে চাচ্ছেন? বাবা তোকে ওরা মারবে এবার, কত রাত হয়েছে জানিস? আচ্ছা আচ্ছা। দাদা আম, না ঠিক প্রশ্নের আছে, হ্যাঁ, উত্তরগুলো দে দিন। এই দে। যে প্রথম প্রশ্ন, নাই, আপনি প্রশ্নগুলো এই যে এই প্রশ্নটার দিতে উত্তর পারেন, দিন। দাদা দেখে করুক। দেখে হ্যাঁ বলতে হ্যাঁ, পারবো লাইভ না, আমি তুই আমাকে স্ক্রিনে পড়ে। দিয়েছি। আচ্ছা। না না, নাই, পড়ে আচ্ছা, বল এখানে বাবা, পড়ে বলছে, বল। আচ্ছা বলুন। এখানে আরাকান আর্মিদের সহযোগিতার জন্য বাংলাদেশ আহ, করিডোর দেওয়া প্রসঙ্গে এবং চাও কক্সবাজারের খাবো একটু। সিলোঘাটে জি, শিলখালিতে যে বৃহত্তম, ওই দাদা এখানে করিডোর, ফন্টটা অন্য ফন্ট করি আসছে। বুঝতে জি পারছি, করিডোর দেওয়া নিয়ে উনি জানতে চেয়েছেন। এগুলো এগুলো সবই অস্থায়ী ব্যাপার। হ্যাঁ, এগুলো সব অস্থায়ী ব্যাপার। এটা তো কোনো সর্বজন স্বীকৃত সরকার নয়। এরা অনেক কিছু মানুষের মন জয় করার জন্য এবং নিজেদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য দাদা, এটা কখনো কি আমেরিকান ঘাঁটি হবে? এমত অবস্থায় দেশের হিসাবে ভারত কি ভাবছে? জিও পলিটিক্স নিয়ে এত তাড়াতাড়ি প্রেডিক্ট করা সহজ না, উচিত না। তবে ভারত যেহেতু একটা পরাশক্তি, একটা বড় রাষ্ট্র, তো ভারত তো নিজের স্বার্থটা দেখবে। তো যেখানেই মনে হবে যে কোথাও স্বার্থ বিঘ্নিত হচ্ছে, ভারত কিন্তু অন্তরায় হয়ে দাঁড়াবে। কাজেই ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। যতক্ষণ বাংলাদেশ ভারতের ছত্রছায়ায় আছে, বাংলাদেশ ইজ সেফ অ্যান্ড সাউন্ড। নাইম, নাইম, নেক্সট আপনি প্রশ্ন। আচ্ছা দাদা, নাইম, আপনি এবার এই প্রশ্নটার প্রশ্নকর্তার উত্তর নাম দিন। বললেন সাথে, প্রশ্নকর্তার নাম আচ্ছা, বললে এখানে ভালো। রিফাত ভাই প্রশ্ন করেছেন, দাদা ভারতের ভিসা কবে থেকে চালু হবে?
এই বিষয়ে যদি কিছু বলতেন। একদমই একদমই আমার কিছু জানা নেই। ডক্টর ইউনূসকে বলুন একটু ভদ্র ব্যবহার করতে। ভারতকে জি, জি। এত আঘাত দিয়ে ভারতকে এত আঘাত দিয়ে এত অপমান করে ভারতের জাতীয় পতাকার ওপর দিয়ে লোকে পাড়িয়ে চলে যাবে, তার হয়ে উনি একবার দুঃখ প্রকাশও করবেন না। উনি কথায় কথায় ভারতকে থ্রেট দেবেন সেভেন সিস্টার খেয়ে নেব, নিজের পেটে খাওয়া নেই, উনি সেভেন সিস্টার নিতে চলেছেন। তো কাজেই এগুলো জায়গায় যতক্ষণ না বাংলাদেশ সংযত মার্জিত হচ্ছে ততক্ষণ কিছু হবে না। তবে মেডিকেল ভিসা চালু আছে, পিলগ্রিম ভিসা চালু আছে। নেক্সট। আম, এখানে কে এখানে ভাই বলছে যে দাদা বাংলাদেশ নিয়ে কিছু বলেন, মানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। বাংলাদেশ নিয়েই তো এতক্ষণ কথা বললাম। হ্যাঁ। আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের আকাশে যে কালো মেঘ দেখা দিয়েছে, যেটা ঘনীভূত হয়েছে, সেই মেঘটা তো মার্চেই কেটে যাবে এমনটাই আশা ছিল, এমনটাই তথ্যও ছিল। কিন্তু কোনো কারণে এটা একটু ডিফার্ড হয়ে গেল, একটু বিলম্বিত হলো। আটকে কিছু যায়নি। পূবের আকাশটা আবার রাঙা হয়ে উঠবে। একটু পূবের আকাশে তাকালে দেখা যাবে যে পেছন থেকে সূর্য উঁকি মারছে। তো আমার মনে হয়, যদিও এটা কিন্তু ওয়াইল্ড স্পেকুলেশন, এটা কিন্তু আমার অফিসিয়াল স্টেটমেন্ট নয়, আমার মনে হয় যে আগামী 1-2 মাসের মধ্যে বোধহয় সুদিন ফিরে আসবে এবং বাংলাদেশে আবার অকাল ঈদ পালিত হবে, আরেকবার ঈদ পালিত হবে। একই একই বিষয়ে আমার প্রশ্ন, মানে এটা হয়তো কোনো দর্শক শ্রোতার প্রশ্ন হতেও পারে, মিলে যেতে পারে। বিগত সরকার প্রধান যাকে আপনারা সসম্মানে আশ্রয় দিয়েছেন, উনি কি হুম। সসম্মানে আবার দেশে ফিরার সম্ভাবনা রয়েছে কি না? হুম। দেখুন, আমাদের সাথে বাংলাদেশের একটা বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে। হুম, তো হুম, এনারা তো পড়াশোনা জানেন না, সবাই মূর্খ আর কি। তো নোবেলটাও তো ম্যানেজ করে পাওয়া। তো বন্দি প্রত্যর্পণ চুক্তি, প্রধানমন্ত্রী প্রত্যর্পণ চুক্তি কিন্তু নেই। হুম, আমাদের দেশে যিনি অতিথি হয়ে আছেন তিনি একজন স্টেটসম্যান, তিনি একটা হুম, দেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা had never ever tendered her resignation to anyone. হুম, হুম, রাষ্ট্রপতিকেও দেননি আর কাউকেও দেননি। হুম, আবার প্যারালেলি উনি চাইলে নিজে পদত্যাগ করতে পারতেন, কিন্তু উনি সরকার নিয়ে স্টেপ ডাউন করার কেউ না, সেটাও কিন্তু ম্যান্ডেট নিতে হতো সাংসদদের, হ্যাঁ, লোকসভায়, পার্লামেন্টে। উনি তো সেটাও করেননি। তার মানে হুম, ফর অল সেড অ্যান্ড ডান, ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই, আর বাংলাদেশে শাসন করছে অফিসিয়ালি আওয়ামী লীগ। এখন দুর্বৃত্ত শাসকরা গায়ের জোরে তারা গিয়ে স্টিয়ারিং এ বসে গেছে। তো সেটা এখন কিছুদিন মানিয়ে নিতে হচ্ছে। কিন্তু উনি যে চেয়ার ছেড়ে এসেছিলেন উনি আবার সেই চেয়ারেই ফেরত যাবেন, এমনটা অন্তত আমি বিশ্বাস করি। নেক্সট। হুম। এখানে বিশ্বজিৎ রায় বলছেন, উই ওয়ান্ট হিন্দু দেশ ফর রংপুর ডিভিশন, মানে তিনি রংপুর ডিভিশনের জন্য একটা হিন্দু দেশ চাচ্ছেন। আলাদা রাষ্ট্র চাচ্ছেন, আচ্ছা, হ্যাঁ। আলাদা রাষ্ট্র চাচ্ছেন তো বিশ্বজিৎ বাবু, আপনার এমন একটা চাহিদা থাকতেই পারে, অন্যায় তো কিছু নেই। আর হুম, সবারই স্বাধীনতা দরকার হয়, তা আপনি যদি তেমনটা আশা করেন তাতে অপরাধের কিছু নেই। কিন্তু স্বাধীন রাষ্ট্র আপনি চাইছেন, আপনাকে তো মাঠে নামতে হবে। আপনি নিজে কি নেমেছেন? আপনি কবার যুদ্ধে গেছেন? আপনি কবার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা দিয়েছেন? দেননি না। বাড়িতে বসে থাকবেন, ঘুমোবেন, আর আশা করবেন যে মোদিজি আর অমিত শাহ বন্দুক নিয়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করবে, সেটা কিন্তু হবে না। হুম, বালুচরাও আলাদা রাষ্ট্র চায়। তারা কিন্তু নিজেরা মাঠে নেমে লড়াইটা করছেন। তারা কিন্তু একটার পর একটা স্টেপ নিচ্ছেন, তারপরে যদি ভারতের কাছ থেকে সাহায্য চায় ভারত সরকার হাত বাড়িয়ে দেবে। আপনারা যদি স্বাধীনতা চান, একটা আলাদা রাষ্ট্র চান, নিজে মাঠে নামুন, নিজেরা নিজের লড়াই নিজে শুরু করুন।
একটা সময় যখন 90% হয়ে যাবে, আমাদের কাছে যদি সাহায্য চান, আমার সরকার নিশ্চয়ই ভাববে, ঠিক যেমনটা 1971-এ শেখ মুজিব কিন্তু আমাদের ইনভাইট করেছিলেন। ইট ইজ নট দ্যাট কি আমরা প্রোঅ্যাক্টিভলি চলে গেছি যে চলো বাংলাদেশ তোমাকে স্বাধীন করি। তো ইট হ্যাড নেভার হ্যাপেন্ড, নিদার ইট উইল হ্যাপেন লাইক দিস, যেমন করে আপনি বলছেন। কেমন? তো এই এই আশাটা এখন আপাতত মন থেকে সরিয়ে দিন, যতদিন না শক্তি সঞ্চয় করতে পারছেন, আর না হলে মাঠে নামুন। নেক্সট। নেই। দাদা, সিলেটের বন্যা কি ভারত ইচ্ছাকৃতভাবে দিয়েছিল, নাকি এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল? এটার আমি কি জবাব দিই বলতো বাবা? তোর বাড়িতে তোর বাড়িতে কোনো ঢাল জায়গায় ওপর থেকে নিচে, মানে কোনো ঢাল জায়গায়, ধর দোতলায় এক বালতি জল ফেলে দিলি সিঁড়ির সামনে, তো জলটা কি জি, ওপরে জি। আকাশের দিকে উঠবে না নিচের দিকে নামবে? কোন দিকে অবশ্যই যাবে? নিচের দিকে নামবে। তো উত্তর এটাই। এগুলো বোকা বোকা প্রশ্ন, নিচের দিকে নামবে। এসব হয় নাকি? হ্যাঁ, তো এটাই আমার উত্তর আর কি। এই যে যিনি প্রশ্ন করলেন, এই প্রশ্নের কোনো সারবত্তা নেই, মানে গুণগত উৎকর্ষতা কিছু নেই। এগুলো বাজে প্রশ্ন। কেন হ্যাঁ, করবে ভারত এমন? কেন করবে জল ছেড়ে, অমুক ছেড়ে, তমুক ছেড়ে? এইসব হয় না, এগুলো স্টুপিড থট। নো নো নো, ভারত এরকম একটা দেশই না। আমাদের যদি যুদ্ধ করার হয়, আমরা করব, ইনভেট করব, সরাসরি ইনভেট করব, আমরা সীমান্ত অতিক্রম করব। সীমান্ত সাজানোও আছে, কোনোদিন যদি এমনটা হয় তো অস্বাভাবিক কিছু না। নেক্সট। দাদা, এখানে আর কারো কোনো প্রশ্ন নেই এই বিষয়ে। হ্যাঁ, আজকে আজকে দাদা, আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর মঞ্চে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনাদের দর্শকদেরকে আমি নমস্কার জানাচ্ছি, যারা ধৈর্য ধরে শুনলেন বা যারা পুরোটা শুনে উঠতে পারেননি, মাঝপথে ছেড়ে চলে গেছেন, রাতটাও তো অনেক হয়েছে, তাদেরকেও ধন্যবাদ। আমি আবার আসবো। আপনার চ্যানেল কলেবরে স্ফীত হোক, দর্শক সংখ্যা আরো বাড়ুক, সাবস্ক্রাইবার বাড়ুক। আচ্ছা ভারতীয় জনতা দাদা, আরো পার্টি একটা প্রশ্ন পশ্চিম। এসেছেন এখন। আমরা এটাই আজকে লাস্ট। আচ্ছা, হ্যাঁ, আজকে নাইম, আজকে শেষ এটাই করি, লাস্ট। নাই শেষ করি। হ্যাঁ, এটাই লাস্ট, হ্যাঁ, আর নিও না। হ্যাঁ, জি, 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 জি। এই যে এটা দিয়েছি। আম, তিনি এটা বাংলিশ লিখেছেন মনে হয়। প্রভা প্রভ প্রভা কি জ্বালা মারা জেলা, আচ্ছা, জেলা মারা যাবেন, যাবেন, জেলে এরকম কিছু জেলে একটা মারা বোঝাইতে যাবেন। চাইছে। আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। চিন্ময় জেলে। চিন্ময় প্রভু কি জেলে মারা যাবেন, হুম। এমন একটা আশঙ্কা যে আমিও করছি না তা কিন্তু নয়। হ্যাঁ, সন্ন্যাসী মানুষ তো, উনি জেলের এই দুঃসহ যন্ত্রণা কতটা সহ্য করতে পারছেন বা পারবেন, তাকে কি ধরনের খাবার দেওয়া হচ্ছে, তাদের খাওয়ারও একটা খুব একটা সূচি, একটা ব্যবস্থা থাকে, সেসবও হচ্ছে না। তো এটা এটা কিন্তু আমারও একটা আশঙ্কার কারণ। তেমনটা যদি হয় তাহলে বাংলাদেশের কপালে অশেষ দুর্গতি আছে। বাংলাদেশ মানে কিন্তু আমি ডক্টর ইউনিস অ্যান্ড অ্যাসোসিয়েটস কে বলছি। হুম। হুম। তবে দাদা, আমাদের বাংলাদেশে হুম। যে নিয়ম অনুযায়ী তিনি যে কারাগারে আছেন, তিনি যদি জেলেও থাকেন, হুম। তাকে আহ, পর্যাপ্ত খাবার এবং থাকার মতো ভালো জায়গা দেওয়া উচিত, মানে দিবে আমার এটা ধারণা, বাংলাদেশ সরকার। হুম। হুম। হলে ভালো, হলে ভালো, আমি মন্তব্য করছি না, আমি এটাও বলছি না যে খারাপ খাবার দেওয়া হচ্ছে। জি, জি, হলে জি। ভালো, সেটাই সেটাই তো কাঙ্ক্ষিত। আর কারণ নাইম, একজন আজকে আসামির জি, দাদা বলুন। আজকে রাত হয়েছে, আজ আর আমি দীর্ঘায়িত করছি না। হ্যাঁ, অনেক। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে, বিদেশ বিভাগের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। আপনাদের জন্য আগামী দিন খুব সুন্দর হয়ে উঠুক, এটাই প্রার্থনা আজকের দিনে আমার। আপনাকেও ধন্যবাদ। দাদা অনেক অনেক ধন্যবাদ বিবেক টিভির পক্ষ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের নতুন যারা দর্শক শ্রোতা সবার মঙ্গল কামনায়
আমি শেষ করছি। সবাই ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড নাইট।